প্রাচীন ইতিহাসকে আরও কাছ থেকে দেখব বলে আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের তথা বাঁকুড়া সাব ডিভিশনের বিষ্ণুপুর শহরে, যার ঐতিহ্য টেরাকোটা শিল্প ও নানান পৌরাণিক স্থাপত্যের অধিকারী এই শহরে। তারই গল্প আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি নীতিশ কুইলা। সবাইকে নীতিশ ট্যুর প্ল্যানিংয়ের তরফ থেকে স্বাগত। আজকের নতুন বছর 2024 সাল, ডেটটা হচ্ছে আজকে 10ই জানুয়ারি। তো আমার আজকে প্রথম ভ্রমণ এই সালের বিষ্ণুপুর। তো মানে পশ্চিমবঙ্গের মন্দির শহর বিষ্ণুপুর এক্সপ্লোর করব আজকে। সকাল সকাল ঠান্ডাটা অতটা লাগছে না, কারণ কি স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নান করে নিলে না ঠান্ডাটা অতটা লাগে না। বাড়িতে থাকলে বেশ ঠান্ডা লাগে, কিন্তু বিশ্বাস করুন এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। নর্মাল একটা জামা পরে আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:54। যদিও ট্রেন এখনও আধ ঘন্টা পরেই আসবে। আমার 9:30টার সময় ট্রেন আছে খড়গপুর জাংশনে। তো আমরা প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করছি। এই হচ্ছে খড়গপুরের সাবওয়ে দিয়ে আপনারা চাইলে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন। ফাইনালি 4 নম্বর প্ল্যাটফর্মে আরণ্যক এক্সপ্রেস অলরেডি চলে এসেছে। তো এই হচ্ছে আমার ট্রেন। তো আমার এখানে সিট নাম্বার আছে D1-এ। তো এই হচ্ছে ফাইনালি ট্রেনে চড়ে বসলাম। আর এখন বাজে 9:51। তাহলে এখনও 1.5 ঘন্টা লাগবে বিষ্ণুপুর যেতে। তো বাকি গল্পটা বিষ্ণুপুরে গিয়েই দেখবো, আর আপনারাও দেখবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তবে ভিডিও একটু লং হবে, তবে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন বিষ্ণুপুরে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আবার দেখা হচ্ছে। ফাইনালি পশ্চিমবঙ্গের মন্দির শহর বিষ্ণুপুরে এইমাত্র নামলাম। সময় হচ্ছে এখন 11:16। ট্রেনের নির্ধারিত সময় আমাকে বিষ্ণুপুর নামালো। এইবার বিষ্ণুপুর পুরোটা এক্সপ্লোর করব, সঙ্গে আপনাদেরও ঘোরাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখি। আর কোথায় কোথায় থাকবেন কী বা করবেন প্রত্যেকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে। তাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে আপনারা ভুল করবেন না। চলুন স্টেশন থেকে এবার বাইরে বেরোনো যাক। এই হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের বাইরেটা। এখান থেকে আপনারা অনেক টোটো, অটো, রিক্সা এবং ভাড়া গাড়ি পেয়ে যাবেন এখান থেকে ঘোরার জন্য। তো এখানের রেটগুলো এদের সাথে একটু বার্গেনিং করে আপনারা এখান থেকে ঘুরতে পারেন। তো এই হচ্ছে স্ট্যান্ডটা, একবার দেখে নিন। এখান থেকে মোটামুটি আপনারা প্রত্যেকটা জায়গাতেই যেতে পারবেন। আমিও যাচ্ছি, বাট আমি কিন্তু এখানে আজকে প্রথমেই বলে দিচ্ছি, আজকে কিন্তু আমি কোনো রিসোর্ট বা হোটেলে থাকবো না। তো আমার একজন বন্ধুর এখানে বাড়ি আছে, এই সৌভিক অলরেডি এসে গেছে আমার সাথে। এই হচ্ছে আজকে আমার পথপ্রদর্শক, মানে এই আমাকে ঘোরাবে পুরো বিষ্ণুপুর আজকে। তো চলুন আজকে আমার ব্লগে সৌভিককেও দেখতে পাবেন এবং আমাকেও দেখতে পাবেন। আর চলুন একসাথে আমরা বিষ্ণুপুরটা ঘুরি এবং আপনাদের সাথেও শেয়ার করি। আমরা এখন বিষ্ণুপুরে যাব। এখন প্রথমে জোড়া মন্দির দেখতে, জোড়া মন্দির। আর চলুন জোড়া মন্দির দেখে আসি। এই আমার ডান দিকে যে হাটটা দেখছেন, এটা হচ্ছে পোড়ামাটির হাট বিষ্ণুপুরের। এখানে এই হাটে শনি রবিবার করে এখানে হাট বসে। বিভিন্ন মাটির সমস্ত জিনিস
তো আজকে যদিও আবার শনিবার রবিবার নয়, আমি উইকের মাঝে এসেছি, তাই হাটটা দেখাতে পারছি। বাট হাটের জায়গাটা ঠিক জোড়া মন্দিরের সামনে, এই হচ্ছে হাটের এরিয়া। আমরা অলরেডি জোড়া মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখা যাচ্ছে জোড়া মন্দির। এই হচ্ছে বিষ্ণুপুরের জোড়া মন্দির। মন্দির তিনটি মন্দিরের একটি কমপ্লেক্স। ল্যাটেরাইটের এই মন্দিরগুলি মল্লরাজা গোপাল সিং 1726 সালে তৈরি করেছিলেন। প্রতিটি মন্দিরের একটি একক গম্বুজ রয়েছে, যাকে এক রত্ন গম্বুজ নামেও পরিচিত। এই সমস্ত মন্দিরগুলি বর্গাকার এবং একটি উঁচু মঞ্চের উপর নির্মিত, আর এবং একটি ঢালু ছাদ সহ একটি একক শিখার দ্বারা এর চূড়াগুলো। কেন্দ্রীয় মন্দিরটি সূক্ষ্ম স্টুকোর কাজ দিয়ে অলঙ্কৃত, যা বেশিরভাগ রামায়ণ এবং কৃষ্ণলীলার দৃশ্যগুলোকে চিত্রিত করা হয়েছে। বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা হচ্ছে। আর এই মন্দিরের সামনের সুসজ্জিত বাগান যে কোনো দর্শকের মন আকর্ষণ করবে, এবং এর বাগান নিয়ে এই মন্দির যথেষ্ট গর্বিত। এই মন্দির তাই বিষ্ণুপুর এলে আপনারা অবশ্যই এই মন্দির একবার হলেও দর্শন করবেন। মন্দিরের ভেতরটা যদি দেখেন তাহলে এগুলো এই সব যে কারুকার্য সমস্ত ল্যাটেরাইট পাথর দিয়েই তৈরি। ভেতরটা হচ্ছে জাস্ট এইরকম, যদিও কোনো দেবতা নেই এখানে। এই জোড়া মন্দির কিন্তু এখানে একদম মানে ছিন্নমস্তা মন্দির, তার পাশেই কিন্তু এই জোড়া মন্দির। আর জোড়া মন্দিরের পাশেই কিন্তু এখানে পোড়ামাটির হাট। ঠিক মন্দির থেকে এই যে পোড়ামাটির হাটটা আছে, এইটা জোড়া মন্দির, এই জায়গাটা। আমরা এখন চলে এসেছি ঠিক জোড়া মন্দিরের বাইরে, যেখানে পোড়ামাটির হাট, সেই হাটের মধ্যে চলে এসেছি। যদিও আজকে হচ্ছে সপ্তাহের মাঝে, মানে শনি রবিবার। এই শনি রবিবার হলে এই হাটে কিন্তু প্রচুর পোড়ামাটির জিনিস বিক্রি হয়। ঠিক আছে, সেই হাটটা একবার ঘোরাবো এবং হাটটা সম্বন্ধে দেখাবো একবার আপনাদেরকে। ঠিক জোড়া মন্দিরের পাশেই হাটটা, তাহলে দেখুন। এই যে হাট, হাটের সামনে এখানে একটা মঞ্চ টাইপ করা আছে। এই মঞ্চতে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কিন্তু প্রোগ্রাম হয়। এখানকার কালচারাল যে প্রোগ্রামগুলো সেগুলো এখানে হয়। এই হচ্ছে সেই মঞ্চ। আর পেছন সাইডেই দেখছেন জোড়া মন্দিরটা ঠিক পেছনেই আছে। আর এই হাট হচ্ছে ঠিক এই যে এই পুরো জায়গাটা হচ্ছে হাট। এখানটা হাট বসে। হাটটা কখন বসে? ঠিক শনি রবিবার করে বসে এই হাট। এইগুলো হচ্ছে বসার জায়গা। এই যে জায়গাটা দেখছেন, এই যে সামনে যে এই যে জায়গাটা, এটা হচ্ছে কিন্তু পুরো একটা বসার জায়গা। এগুলো অনেকে বসে। আপনাদেরকে দেখাই সেই বসার জায়গাটা। সামনে আমার এখানে প্রি ওয়েডিং শ্যুট চলছে, যদিও ভাত। শীতের সময় এই জায়গা পুরোটাই ভরে যায় টুরিস্টদের ইয়েতে, আনাগোনাতে। এই হচ্ছে হাট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে জোড়া মন্দির আর পোড়ামাটির হাট একদমই পাশাপাশি। যখনই আসবেন এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা বিষ্ণুপুরের একটা ভীষণই ফেমাস জায়গা, টপ 10-এর টুরিস্টের মধ্যে, মানে বিষ্ণুপুর টুরিস্ট স্পটের মধ্যে অবশ্যই ঘুরতে। তাহলে এবং পরবর্তী মন্দিরের দিকে আমরা যাওয়া যাব। পোড়ামাটির হাটে এই যে সব
বিষ্ণুপুরের আরেকটি আকর্ষণীয় দর্শনীয় স্থান, যেটার নাম হচ্ছে রাসমঞ্চ। প্রাচীনতম ইটের এই মন্দির 1600 খ্রিস্টাব্দে রাজা হাম্বির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মহান্বিত এই মন্দিরটি স্থাপত্য শৈলীর দিক থেকে এতটাই অনন্য এবং অতুলনীয় যে এটি সমগ্র বাংলার পাশাপাশি দেশের মধ্যে অন্যতম। রাসমঞ্চ গর্বিতভাবে একটি ল্যাটেরাইট প্লিন্থের উপর দাঁড়িয়ে আছে এবং একটি প্রসারিত টাওয়ার সহ একটি একক চেম্বারের প্রতিবেশী কুঁড়েঘরের আকৃতি বুরুজগুলির এর মালিক। আপনি একটি ঐতিহ্যের সাক্ষী হতে পারেন, যা একটি পিরামিডের সুপারস্ট্রাকচারের সাথে সিংহাসনে অধিষ্ঠিত এই 3টে প্রদক্ষিণ গ্যালারি, শান্ত স্তব্ধ পোড়ামাটির পদ্মের মেটিক সহ রহস্যময় খিলান দ্বারা আশীর্বিত। দিনের আলোর উপস্থিতিতে আপনি যখন এই গ্যালারির মাথা দিয়ে হাঁটবেন, আপনি অনুভব করবেন আলো ছায়ার ভাষার ইতিহাস আপনার কানে কিছু ফিসফিস করছে। অন্ধকারের স্মৃতিস্তম্ভ থেকে জ্বলজ্বল আলো একটি রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে এই রাসমঞ্চ। একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কথা। এই বিষ্ণুপুরে এসে যারা এই মন্দিরের ভিডিও বানাবেন বা যাই বানাবেন ভাবছেন, এখানে কিন্তু অবশ্যই আপনারা একটা এই রাসমঞ্চতে যখন আসবেন তখন তার একটা টিকিট করে নেবেন। এরা প্রথমে বলবে মোবাইলে তোলার জন্য কোনো রকম পয়সা লাগে না, বাট যখনই ভিডিওগ্রাফি করবেন তখনই কিন্তু আপনাদের একটা পয়সা লাগবে। যারা এরকম গোপ্রো বা যে কোনো ডিএসএলআরের মতো ক্যামেরা নিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই প্রত্যেকটা মন্দির অনুযায়ী কোন কোন মন্দির ঘুরবেন, এখানে কিন্তু 16 থেকে 18টা মন্দির আছে। তো সেই অতগুলো মন্দির অনুযায়ী কিন্তু একটা প্রতি মন্দির 25 টাকা করে টিকিট কেটে তারপরে আপনারা কিন্তু করবেন। তবে আপনাদের এখানে স্লিপ কেটে দেবে। এই যে স্লিপটা আপনি দেখাচ্ছি, এরকম স্লিপটা হচ্ছে এরকম একটা স্লিপ দেবে। তো এই স্লিপটায় যেখানে যেখানে চাইবে এবার দেখিয়ে দেবেন, তবে কিন্তু আর মন্দিরে এই ভিডিও রেকর্ড করতে করতে কিন্তু কোনো রকম সেরকম কথা বলা যায় না, ঠিক আছে? তাই কয়েকটা রুলস রেগুলেশন আছে, অবশ্যই এগুলো ফলো করতে পারবেন। কারণ বিষ্ণুপুর কিন্তু প্রচণ্ড নিয়মের দিক থেকে প্রচণ্ড স্ট্রিক্ট এরা, ঠিক আছে? তাই একটু দেখে শুনে করবেন। তো আমাকেও একটু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তাও বানাচ্ছি সবার জন্য। তাই আপনাদেরকেও ইনফরমেশানটা দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন, লাইক করে দেবেন। চলুন এবার যাওয়া যাক। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাসমঞ্চের সামনে, মানে রাসমঞ্চের উপরেই দাঁড়িয়ে আছি। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের আরও একটা মন্দিরে, সেটা হচ্ছে পাঁচচূড়া মন্দির। 5টা চূড়া আছে বলে এর নাম হচ্ছে পাঁচচূড়া মন্দির। আমাদের পরবর্তী গন্তব্য হল শ্যামরাই মন্দির। এই শ্যামরাই মন্দির 1643 সালে রাজা রঘুনাথ সিং দ্বারা
নির্মিত হয়েছিল। এটি 5টি চূড়ার মালিক হওয়ায় এটি 5 চূড়া মন্দির নামেও পরিচিত। মন্দিরের চারপাশে ত্রিপল খিলান পথ দিয়ে দেখতে সুন্দর। অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্যানেল এর শ্বাসরুদ্ধকর পোড়ামাটির শিল্প কর্মের কারণে এটি বিষ্ণুপুরের তারকা মন্দিরগুলোর মধ্যে একটি আকর্ষণীয় স্থান। ওরাবটে এপসে ইন্দ্রের লড়াই, রাম ও রাবণের গাথা, কৃষ্ণলীলার ঝলক, রাধাকৃষ্ণের প্রেম, পুরনো সমাজের শিকারের দৃশ্যগুলি ইত্যাদির মতো ধর্মীয় গল্পর উপর ভিত্তি করে এই বিভিন্ন দৃশ্য সত্যিকারের প্রতিনিধিত্ব করে। টেরাকোটার শিল্প তার জন্য সেরা। এই মন্দিরের আরেকটি আকর্ষণ হল এটি দৈত্যাকার রাসচক্র, যা গোপিনীদের মাঝে রাধা কৃষ্ণের লীলা বিভিন্ন রূপে চিত্রিত করে। ভাবিয়ে দিয়েছে যে ওরাই সবে সর্বসর্ব, আমরাই ব্রিটেনে গেলে কোথায় এরকম স্ট্রাকচার পাবে? এইসব মন্দিরগুলো প্রত্যেকটাই কিন্তু 1600 খ্রিস্টাব্দের দিকেই তৈরি হয়েছে। তাই এইসব মন্দির প্রাচীন ইতিহাসের এক নজর কেড়েছে। আর এই বিষ্ণুপুরের প্রত্যেক কটা মন্দির কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই এগুলো বলছে। তার বেশ কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন ভঙ্গ করে কোনো কাজ করবে না। তাই আপনারা যখন আসবেন এইসব জায়গাতে, তার সেটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার কিন্তু একটা রুলসটা আপনারা একবার পড়েই আসবেন। আর এই মন্দির বাইরেই আছে অনেক বিষ্ণুপুরের যেটা পোড়া মাটির সমস্ত যে সামগ্রী, সেইগুলো কিন্তু এর বাইরেই আছে। চাইলে আপনারা এখান থেকে চাইলে এগুলো বাড়ির জন্য কিনেও নিতে পারেন। এই হচ্ছে সেই বাইরের দোকান শ্যামরাই মন্দিরের সামনে। স্টিলটা কত? আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের অতি পরিচিত আর সব থেকে এখানে টেরাকোটার যে মন্দির, যেটার জন্য এখানকার বিখ্যাত এই বিষ্ণুপুর, সেটা হচ্ছে জোড়বাংলা মন্দির। এই হচ্ছে আমার সেই মন্দির। জোড়বাংলার মন্দিরটি 1655 সালে মল্ল রাজা রঘুনাথ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটির শিল্পের একটি ব্যতিক্রমী উদাহরণ এবং এটি একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক। মন্দিরটি বিশেষ দোলাচা আকৃতির কারণে এর নামকরণ হয়েছে জোড়বাংলা। মন্দিরটির ছাদ রয়েছে, যার সাথে দ্বিপার্শ্বযুক্ত পাকানো খড়, যা যথাক্রমে বারান্দা এবং মন্দির নামেও পরিচিত, একই সাথে মিলিত হয়েছে। দেওয়ালে মহাভারত, রামায়ণ, কৃষ্ণের শৈশবের একাধিক দৃশ্য চিত্রিত করা হয়েছে পোড়ামাটির বিশদ ভাস্কর্য দিয়ে। টেরাকোটা কাহিনী দিয়ে সাজ্জিত প্যানেলগুলি বিশ্বের সরসজ্জা, রাম সীতার বিয়ে, মা পার্বতী তার 2 ছেলের সঙ্গে বালগোপালের কার্যকলাপ, লক্ষ্মণ ও শূর্পণখার গল্প এবং আরও অনেক কিছুর মতো মহাকাব্যিক দৃশ্যগুলি সুন্দরভাবে চিত্রিত রয়েছে এই মন্দিরে। এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা হয়েছে। এই মন্দিরটি অবশ্যই আপনারা বিষ্ণুপুর এলে একবার হলেও ঘুরে যাবেন।
এই মন্দিরের বাইরেই কিন্তু টেরাকোটার হাটও বসেছে। এখানেও সুন্দর সুন্দর টেরাকোটার জিনিস আপনারা বাড়িতে চাইলে নিয়ে যেতে হবে। যেমন আমাদের এর আগেরটা যেমন মন্দিরে যেমন দেখালাম, তো এটাতেও সেম। এটা অনেক কিছু বোঝার আছে। এটা রাধাকৃষ্ণ মন্দির একটা পাথরে তৈরি, ওপরটা ইসব ভালো। এরপরেই আমরা ঘুরে নিলাম জোড়া বাংলার উল্টো সাইডের মন্দির রাধাশ্যাম মন্দির। এই মন্দিরের ইতিহাস ভীষণভাবে জনপ্রিয়। এই মন্দিরও 1600 খ্রিস্টাব্দের দিকে তৈরি হয়েছে, তাই অবশ্যই এলে এই বিষ্ণুপুরে এই সব মন্দিরগুলো আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না। আর এই মন্দিরটাও অবশ্যই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারাই সংরক্ষিত রয়েছে। মহারাজা বীরহাম্বির উদ্যান ঘুরতে ঘুরতেই আপনারা দেখে নেবেন এরই ভেতরেই লালাজি মন্দির। এটিও পুরাণ ইতিহাসের এক জনপ্রিয় মন্দির। এই মন্দিরও নির্মাণ হয়েছিল 1600 খ্রিস্টাব্দে, আর এটিও বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে সংরক্ষিত রয়েছে। বীরাম্বির উদ্যানের ভেতরে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে লালাজি মন্দির। সেটা অবশ্যই দেখবেন, দেখে তারপরে এখান থেকে বেরোবেন। এটা হচ্ছে সেই লালাজি মন্দির।
আম্বির উদ্যানের পাশেই কিন্তু আপনারা হাঁটা পথে এই পাথর দরজাটাও দর্শন করবেন। এই যে পাথর দরজা, এটা বিষ্ণুপুরের কোনায় কোনায় শুধু ইতিহাস আর ইতিহাস। এখানে দুটো পাথর দরজা আছে, একটা হচ্ছে বড় পাথর দরজা, ছোট পাথর দরজা। ছোট পাথর দরজাটা হচ্ছে ওই যে ওইটা, এর ঠিক উল্টো সাইডে। আর বড় পাথর দরজাটা যেটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেইটা। বড় পরীক্ষা ছিল, এবার বলি এই হচ্ছে ছোট পাথর দরজা, এইটা। এটা যে পরীক্ষা এটা যে একটা পরীক্ষা। পাথর দরজা দেখার পরে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন ছোট্ট ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই সুন্দর ছোট্ট একটি রথ। তাই অবশ্যই এই রথটা দেখতে কিন্তু আপনারা মোটেই মিস করবেন না। এখন আমি পৌঁছে গেছি বিষ্ণুপুরের কালাচাঁদ মন্দিরে। এই কালাচাঁদ মন্দিরে এবার আমরা ঘুরবো, তাহলে চলুন দেখা যাক। এই সেই কালাচাঁদ মন্দির বিষ্ণুপুরের। বিষ্ণুপুরের প্রতিটা মন্দিরই কিন্তু একই প্যাটার্নে তৈরি। এর ভেতরে আবার অজস্র ছোট বড় অনেক মন্দির আছে। এই দেখুন, রাধা মাধব মন্দির এখানে, এই হচ্ছে সেই বিষ্ণুপুরের কালাচাঁদ মন্দির। তার সংলগ্ন এরিয়া এগুলো। প্রতিটা মন্দিরে স্ট্রিক্ট সিকিউরিটি দেওয়া আছে, কারণ ক্যামেরা যেখানে যেখানে করছে সেখানে সেখানে কিন্তু আমার ওই টিকিটটা কিন্তু চেক করছে। তাই আপনারাও কিন্তু বারবার বলে দিচ্ছি, অবশ্যই রাসমঞ্চতে টিকিটটা কেটেই আসবেন প্রত্যেক মন্দিরের হয়ে, মানে ফটো তোলার, ভিডিও করার জন্য। মোবাইলের জন্য ছাড় আছে। এই কালাচাঁদ মন্দিরের ভেতরের প্রাঙ্গণটা বেশ বড়।
কালাচাঁদ মন্দিরও নির্মিত হয়েছিল কিন্তু 1656 খ্রিস্টাব্দে, আর এটিও কিন্তু রঘুনাথ সিংয়ের দ্বারাই নির্মিত হয়েছিল। আর এই মন্দিরও এখনও অবধি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে এই মন্দির। তাই অবশ্যই বিষ্ণুপুর এলে এই মন্দির অবশ্যই আপনারা দর্শন করে যাবেন। বিষ্ণুপুরে এসে কিন্তু প্রত্যেকটা মন্দিরই কিন্তু গায়ে গায়ে আছে, তাই একটা মন্দির থেকে বেরোবেন, দেখবেন অপর দিকে আরও একটা মন্দির পেয়ে যাবেন। শুধু একটু জিজ্ঞেস করে নেবেন কাউকে, মানে বেশি ছোটা দৌড়া করতে হবে না। সারাদিনে বিষ্ণুপুর, একদিনেই আপনাদের বিষ্ণুপুরের সাইট সিন একদিনে কভার হয়ে যাবে। এখানে বিষ্ণুপুরে আছে হচ্ছে 16 থেকে 20টা মতো মন্দির। তার মধ্যে মেন দুটো টেরাকোটার মন্দির আছে। এখানে মেন দুটো টেরাকোটার মন্দির কিন্তু অবশ্যই দেখবেন, যেটা হচ্ছে জোড়া বাংলা মন্দির, আর জোড়া মন্দির যেটা, আর যেটা আরেকটা যেটা আছে শ্যাম মন্দির হচ্ছে ওইটা, মানে পঞ্চচূড় মন্দির ওইটা। এই দুটো মন্দির অবশ্যই দেখবেন। এটা কিন্তু এখানকার যে ঐতিহ্য টেরাকোটা, সেইটা দিয়েই, সেই কালচারেই মন্দিরটা তৈরি হয়েছে এবং সেই ম্যাটেরিয়ালেই তৈরি হয়েছে। তাই অবশ্যই বিষ্ণুপুর এলে এই দুটো মন্দির তো দেখবেনই, সাথে এগুলো দেখবেন, আর সাথে এই রাসমঞ্চ এগুলো দেখবেন, বিভিন্ন স্থানগুলো। আর এই কালাচাঁদের মন্দির অবশ্যই আসবেন, খুবই ভালো জায়গা, নিরিবিলি একটা জায়গা এটা। এই কালাচাঁদ মন্দিরের উল্টো দিকেই কিন্তু আবার রাধা গোবিন্দের মন্দির আছে, সেটাও একই রকম। এইটা কালাচাঁদ মন্দিরটা প্রথমে ঢুকে এই মন্দিরটা পড়বে, তার ভেতরে গেলে কিন্তু ওই পুরনো মন্দিরটা। এটা হচ্ছে রাধা মাধব মন্দির। বিষ্ণুপুরের এখন সবথেকে জাগ্রত মন্দির, নাম অনেকেই শুনে থাকবেন, ছিন্নমস্তা কালী মন্দির। সেই মন্দির এখন দেখতে এসেছি, তবে এই মন্দিরে কিন্তু পুরোপুরিভাবে ক্যামেরা করা নিষিদ্ধ। যা করবেন একটু বাইরে থেকে করতে পারেন, বাট ভেতরে এটাতে কোনো কিছু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তাহলে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, বাট ভেতরে আমি ক্যামেরা করতে পারবো না। ঠিক আছে, চলুন। এখান থেকে মায়ের ভোগ নিয়ে পুজো দিয়ে দেবেন। এই হচ্ছে মন্দির। যারা পুজো দিতে যান এই ছিন্নমস্তা কালী মন্দিরে, তারা এই বাইরে থেকে ভোগ কিনে নেবেন। ভোগ কিনে ভেতরে পুজো দিয়ে এ হচ্ছে সেই ভোগের দোকান। ডালি কত করে? ডালি 100 টাকা হবে, আচ্ছা 50 টাকা হবে, 200 টাকা হবে। কী কী থাকে ডালিতে? এটা 100 টাকা। আচ্ছা। চুন্নি কাপড়, আচ্ছা নারকেল, কলা, আলতা, সিঁদুর, প্রসাদ, হাতে বাঁধা সুতো, ধূপ, এর মধ্যে মিষ্টান্ন দেওয়া আছে। আচ্ছা, সব মিলিয়ে আপনার মায়ের পুজো সব সাজা করুন 100 টাকা। 100 টাকা ডালি এটা। আচ্ছা এটা গোয়াট হবে 200 টাকা হবে। আচ্ছা, এটা 5 রকম ফল দিয়ে সব হবে। থেকে কম কোনটা আছে? কমে 51 টাকা হবে, 21 টাকা প্যাকেট হবে, এরকম আচ্ছা, সব রকমই আছে। ছিন্নমস্তা কালী মন্দির দেখার পরেই কিন্তু আপনারা বিষ্ণুপুরের আরেকটা দলমাদল কামান
এটা অবশ্যই দেখবেন, এটাও কিন্তু একটা প্রাচীন ইতিহাসের সঙ্গে যুক্ত আছে। চলুন দেখাচ্ছি এই কামানটা। আলমাদাল কামান 112 কুইন্টালের এই কামান 1742 সালে রাজা গোপাল সিংহ খাঁটি লোহার দিয়ে এই কামান তৈরি করেছিল। দালমাদলের দৈর্ঘ্য 3.8 মিটার এবং 28.5 সেন্টিমিটার ব্যারেল। কামানটিতে 63টি লোহার রিং রয়েছে এবং এটি মরিচা এখন ধরে গেছে। কিংবদন্তি অনুসারে প্রভু মদন মোহন নিজেই বিষ্ণুপুরকে মারাঠা আক্রমণ থেকে রক্ষা করেছিল এই দালমাদল কামান নিক্ষেপ করে এবং তাদের দাঁড়িয়েছিল। তার জন্য এই কামান আজও ইতিহাসের পাতায় খোদাই করে রাখা আছে। আর এই কামানটাও আপাতত এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। অবশ্যই বিষ্ণুপুর এলে এই কামানটা আপনারা দেখবেন। বিষ্ণুপুরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের মন্দির। তাহলে এই আবার একটা মন্দিরের সামনে আমি এসে পৌঁছে গেছি। তাহলে চলুন এটা আবার কি মন্দির দেখি গিয়ে। এই যে মন্দির, আরও একখানা মন্দির। এটা এই যে মন্দিরের ডিটেলস এখানে লেখা আছে। এটার নাম হচ্ছে এই মন্দিরটার নন্দলাল মন্দির। এরপর আমরা চলে এলাম গোকুলনগর মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1643 সালে মল্লরাজা রঘুনাথ সিং দ্বারা। ল্যাটেরাইট পাথরে তৈরি এই মন্দিরটি সবচেয়ে বড় পাথরের তৈরি মন্দির। কয়েক শতাব্দী বৃষ্টি ও বাতাসে এই 64 ফুট উচ্চতায় 5টি চূড়া বিশিষ্ট মন্দিরের স্থাপত্যটি প্রবলভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তবে এখন এই কাঠামোটির আকর্ষণীয় এবং রহস্যময় দেখতে পাওয়া যায় এই মন্দিরটি। দোলযাত্রার সময় মূল প্রতিমা মন্দিরের 7 দিনের জন্য পূজিত হয়। এই মন্দির আপাতত এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। আর এই মন্দির অবশ্যই আপনারা যখন বিষ্ণুপুর বাই রোডে আসবেন তখনই এই মন্দির আপনাদের প্রথমেই পড়বে জয়পুর জঙ্গলের পরেই। তাই জয়পুর জঙ্গল ঘুরে এই মন্দির অবশ্যই দর্শন করবেন। আমরা এখন বিষ্ণুপুরের শেষ মন্দির রাধা গোবিন্দ মন্দির দেখব। এটিও নির্মাণ হয়েছিল 1600 খ্রিস্টাব্দের দিকে। এটিও এখন বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর থেকে 15 কিলোমিটার দূরে ঘন অরণ্যে ঘেরা সেই নামকরা জয়পুর ফরেস্ট। সেই জয়পুর ফরেস্ট আজকে আমরা ঘুরে দেখব। আর এই জয়পুর ফরেস্ট কিন্তু যারা বাই রোডে আসছেন কলকাতা থেকে তারা কিন্তু এই বাই রোডেই কিন্তু এই জয়পুর ফরেস্টটা কিন্তু আপনাদের পড়ে যাবে। চাইলে আপনারা জয়পুর ফরেস্ট দেখে হয়ে আমরা মানে বিষ্ণুপুর আপনারা আসতে পারেন, ঠিক আছে। তো আমি যেহেতু আগে বিষ্ণুপুর বাই ট্রেনে এসেছি তো সেক্ষেত্রে আমি এখান থেকে ভেতর দিয়ে
মানে টাউনের ভেতর দিয়ে আমরা 15 কিলোমিটার দূরে, হ্যাঁ মানে অফ রাস্তা করে সেটা জয়পুর যাচ্ছি, মানে জয়পুর ফরেস্টে যাচ্ছি। তো একবার রাস্তাটা দেখুন একবার, এই হচ্ছে সেই রাস্তা। বিষ্ণুপুরের এই মানে ভেতর দিয়ে যখন যাবেন আপনারা, যখন জয়পুর ফরেস্ট, যারা মনে করেন যে এখানে একটু দাঁড়িয়ে একটু পিকনিক করবেন, তারা কিন্তু এই রাস্তার দুধারে কিন্তু খুব সুন্দর আকাশমণি গাছে যে জঙ্গলটা আছে সেইখানে পিকনিক করতে পারেন চাইলে আপনারা, খুব সুন্দর জায়গা। তো আমরা এই রাস্তাটাকেই উপভোগ করবো বলে মেনলি আমরা বিষ্ণুপুরের ভেতর দিয়ে যাচ্ছি জয়পুর ফরেস্টটা। তো এখনও আমাদেরকে এই মেন টাউন থেকে 15 কিলোমিটার আপনাদেরকে যেতে হবে আউটসাইডে বাই রোডের দিকে। তো চলুন যাওয়া যাক, আর আপনারাও দেখুন। অলরেডি আমরা জয়পুর জঙ্গলে কিন্তু ধীরে ধীরে গভীর অরণ্যেতে ঢুকছি। এই সেই জঙ্গল যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা এয়ারফোর্সের ল্যান্ডিং ছিল, সেটাও দেখাবো। আস্তে আস্তে আমরা জঙ্গলের আরও গভীর ভেতরে ঢুকছি, পুরো একদম নির্জন এলাকা। যখন তখন এখানে হাতির প্রবেশ, এবার হাতি আবার 1-2টো হাতি নয়, 60-70টা হাতির পাল বেরোয় এই জঙ্গলে। এই জঙ্গলে সব থেকে বেশি হচ্ছে শাল গাছ, মুয়া, পলাশ, এইসব গাছ সব থেকে বেশি দেখা যায় এই জঙ্গলে। দেখা যাবে যে এটা পুরো পাথরের রাস্তা। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন হাঁটছি, বাইকে যাচ্ছে, এটা মানে বাইকে যেটা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু একটা রানওয়ের একটা পার্ট। আর এই যে সিমেন্টের যে চাকলাগুলো যে জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু সব এয়ারফিল্ডেরই জায়গা। তো বাট এখন বর্তমানে এখন জঙ্গলের জন্য এই দেখুন, এখানে একটু রাস্তাটা বুঝতে পারবেন, এই রাস্তায় কিন্তু বিমান ওঠানামা করতো। এগুলো এইসব ঘটনা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। এখন সেসব এখন উচিত, এখন আর সেসব কিছুই নেই, তার স্মৃতিটাই শুধু রয়ে গেছে এখানে। বাট বাকিটা গহীন অরণ্যে ঢেকে গেছে। এবার আমরা যাচ্ছি আরও জঙ্গল। শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এটা এয়ারফোর্সের রানওয়েটা শুরু হয়ে গেছে জঙ্গলের ভেতরে, দেখতে পাচ্ছেন? এটা পুরোটাই আমরা রানওয়ের উপর দিয়েই যাচ্ছি কিন্তু বাইকটা নিয়ে। এই দেখুন, মানে ভাবা যায় না জঙ্গলের ভেতরেও এয়ারফোর্সের রানওয়ে থাকে। জঙ্গলের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রান। দুদিকে শুধু ঘন অরণ্য, যেদিকে দু চোখ যায় সেদিকেই শুধু সবুজ, শুধু মাঝে এক টুকরো রানওয়ের মতো রাস্তা। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে, কোশ্চেন আসতেই পারে যে এটা কী করে রানওয়ে হয়। তবে হ্যাঁ, এটা অবশ্যই রানওয়ে ছিল। প্রথমেই বলেছি, আমেরিকা জার্মানির এখানে আমেরিকা থেকে জার্মানির বিভিন্ন যারা ফাইটার প্লেন ছিল তারা এখানে ল্যান্ড করতো সব। তাও আবার এটা সময়টা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এটা হচ্ছে সেই বড় একটা জায়গা, এখানে লোকে পিকনিক করতে এসে জায়গাটা নষ্ট করেছে। এখন এই জায়গাটাতে লোকের পিকনিক করতে এসে অনেকটাই জায়গাটা একটু অপরিষ্কার হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এলাকার প্রশাসন থেকে এটা পরিষ্কার করার যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এটা সাইডে জঙ্গল, জঙ্গলের মাঝে মাঝে শুধু দুদিকে জঙ্গল, মাঝে শুধু এই রানওয়ে। দেখো, জঙ্গল হচ্ছে দুদিকে, আর
এই হচ্ছে রানওয়ে। এটা আপনি কিলোমিটারের পর কিলোমিটার চলে যাবেন। 40, 41, 42 সালে এখানে আমেরিকার বড় বড় ফাইটার প্লেন নামবে। সালটা যখন 1940 সাল 1941 সাল, সেই সময় কিন্তু আমেরিকার বড় বড় ফাইটার প্লেন কিন্তু এই রানওয়েতেই সমস্ত ল্যান্ড করেছিল। কিন্তু জাপানের অ্যাটাক যাতে জাপান যাতে অ্যাটাক না করতে পারে, সেই জন্য এই বেসটা তৈরি করা হয়েছিল মেনলি। তো সেইটা আজকে একটা হেরিটেজ সাইট হয়ে গেছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়ার বিষ্ণুপুর সাব ডিভিশনের মধ্যেই পড়ছে এই জায়গাটা। এই সিমিলার এয়ারফিল্ড আরও আছে রাজ্যে, অনেক জায়গায় আছে, যেমন টিয়ারডোবাতে আছে। হ্যাঁ, এই জায়গাটার নাম বাসুদেবপুর। জায়গাটার নাম কোথায়? বাসুদেবপুর। এটা সি শেপের আর একটা জে শেপের, এখানে একটা এয়ারফিল্ডটা আছে। এই দেখুন, রানওয়ের উপরে ফাইনালি আমরা একটু হাঁটাহাঁটি করছি। দেখেছেন সে বিশ্বযুদ্ধ সময়কার যে রানওয়ে কতটা মজবুত, এখনও কিছু হয়নি। কেউ বলবে এটা 100-150 পুরনো বছরের এই জায়গা। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, তো এটা তো রানওয়ে এয়ারপোর্ট ছিল আমি বলছি, তাহলে এখানে পাশের ঘর বাড়িগুলো কোথায় গেল? ঘর বাড়িগুলো সব মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আর তার যে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল ছিল সেগুলো এলাকার লোক এখানে নিয়ে পালিয়ে গেছে। তো শুধু ওই জন্য এই অবশিষ্ট রানওয়েটাই শুধু পড়ে আছে। তাই যারা বিষ্ণুপুর আসবেন, এইটা কিন্তু কলকাতা থেকে বাই রোডে যারা আসবেন তারা কিন্তু এটা আসার পথেই কিন্তু এটা পড়বে এই রাস্তাটা। তো অবশ্যই সেটা একবার ঘুরে একবার দেখবেন। এখানে মাঝে মাঝে কিন্তু একবার হাতির পাল বেরোয় অনেক সময়, বিশেষ করে এই যে শাল গাছের যে জায়গাগুলো আছে। তো অবশ্যই জয়পুর জঙ্গল ঘুরবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে। আর এলে অবশ্যই এই মানে জায়গাটাকে একটু পরিষ্কার রাখবেন, কারণ কি এখানে এই যে পিকনিক করতে গিয়ে অনেকে না খুব নোংরা করে ফেলেছে এই জায়গাগুলো। তো ওই জন্যে পরিবেশটাকে রক্ষা করবেন। তাহলে চলুন অন্য জায়গায় যাওয়া যাক এবার, জয়পুর জঙ্গল থেকে পরবর্তী ডেস্টিনেশন যাই। তাহলে চলুন সাথে থাকুন। আর হ্যাঁ, এই জঙ্গলে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই জঙ্গলে কিন্তু অসংখ্য বন্য প্রাণীদের দেখা যায়। যেমন ধরুন এখানে বিভিন্ন প্রজাতির শেয়াল, হরিণ, হাতি, নেকড়ে, এমনকি হায়না পর্যন্ত এখানে দেখা যায়। তাই এই জঙ্গল আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই দিন থাকতে থাকতে ঘুরে নেবেন কিন্তু, কারণ কি দিন পেরিয়ে গেলে কিন্তু জঙ্গল কিন্তু এক অন্যরকম রূপ ধারণ করে। এখানে একটা ওয়াচ টাওয়ারও পড়বে, চাইলে ওয়াচ টাওয়ারে আপনারা উঠে উপর দিক থেকে জঙ্গলটাকে দেখতে পারবেন। এই দেখুন, আরও ডিপ গহন অরণ্যে আমরা ঢুকে যাচ্ছি।
যারা কলকাতা থেকে আসেন তারা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে আসতে হবে বিষ্ণুপুর। তো এই হচ্ছে রাস্তা, দুদিকে জয়পুর ফরেস্ট। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেখানে গেছিলাম সেটা হচ্ছে বিষ্ণুপুর শহর থেকে, মানে ভেতর দিয়ে আমরা গেছিলাম প্রথমে জয়পুর ফরেস্ট ভেতরে ঢোকার জন্য। বাট আপনারা যারা বাই রোডে আসছেন বা বাই রোডে যারা আসবেন তারা এইখান দিয়ে যেতে পারবেন, মানে এইটাই প্রথমেই তাদের জয়পুর ফরেস্ট পড়ে যাবে আপনাদের। এই হচ্ছে সেইটা। এই রাস্তার মধ্যে কিন্তু অনেক মাঝে মাঝে কিন্তু অনেক অ্যানিমেল করিডোরও আছে, যেখানে হচ্ছে এই আমাদের বন্য হাতিগুলো পাস করে। বিশেষ করে এই রাত্রিবেলার দিকে এটা হয়, দিনের বেলা এটা বুঝতে পারবেন না। মাঝে মাঝে অ্যানিমেল করিডোর করা আছে। আর এই জয়পুর জঙ্গল এমনই একটা জঙ্গল যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম একটা জঙ্গল। এটা এই যে হাতির সাইনবোর্ডটা দেখে নিন, এই দেখুন। এগুলো হচ্ছে অ্যানিমেল করিডোর। মিডিলে হাতির একটা সাইনবোর্ড দিয়েছে। ভীষণই ঘন জঙ্গল, দেখেছেন? আবারও বলছি, যারা কলকাতা থেকে বাই রোডে আসবেন তারা কিন্তু এই রোড দিয়েই কিন্তু বিষ্ণুপুরে প্রবেশ করবে। এই জঙ্গল থেকে বিষ্ণুপুর টাউনের দূরত্ব 10 কিলোমিটার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টের একদম মাঝের রাস্তায়। অনেকক্ষণ বাইকের পেছনে ছিলাম, তো এবার একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে হচ্ছে ঘন জঙ্গলকে আরও সামনে থেকে দেখছি। এই যে সঙ্গে আছে সৌভিক। কেমন লাগছে সৌভিক? দারুণ লাগছে। দারুণ না? জয় শ্রীরাম। লোকাল ছেলে ভালো তো লাগবেই। আমি বরং দূর থেকে এসেছি, অবশ্য আমার বাড়িও জঙ্গলেই। আমরা তো জঙ্গলমহলে জঙ্গলমহল থেকে এত জঙ্গল দেখি ছোটোবেলা থেকে যে আর কি বলবো, মানে জাস্ট এই আপনাদের জন্যই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি, যাতে আপনারা আরও এসব জায়গাতে আসুন, বেশি বেশি করে আরও ভিজিট করুন এসব জায়গাতে এসে আরও। তো এই জয়পুর জঙ্গলে যারা থাকতে চাইছেন, মানে যারা এই ইকো টাইপ রিসোর্ট খুঁজতে চাইছেন, তো সেসব রিসোর্ট কিছু এখানে আমি নাম, ফোন নাম্বার, ডিটেলস এগুলো আমার দেওয়া থাকবে। অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সটা চেক করবেন অবশ্যই। তাহলে চলুন যাওয়া যাক। এই হচ্ছে, আর এটা তো আপনাদের কলকাতা থেকে আসার পথেই পড়বে, তাই বারবার বলেছি প্রথমে এটাকে ভিজিট করে নেবেন। আর যদি ওই প্রথমে যে এয়ারফোর্সের যে জায়গাটা, যেখানে আমি প্রথমে গেছিলাম, ওই জায়গাটা যেতে গেলে কিন্তু বিষ্ণুপুর টাউন থেকে বা এখান থেকেও আপনি যদি বাই ভেতর হয়ে একটু যেতে হবে, ওইটাও ঘুরে নিতে পারেন। মেন ফরেস্ট হচ্ছে এটাই। তাহলে এই কটাই পয়েন্ট ছিল আমাদের বিষ্ণুপুরের ঘোরার জায়গা। তাহলে সারাদিনে বিষ্ণুপুরে আপনারা এই পয়েন্টগুলো ঘুরবেন, সবকটাই আপনাদেরকে কম বেশি আমি দেখালাম। আর আপনারাও অবশ্যই বিষ্ণুপুর এলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরতে ভুলবেন না। তাই এই রকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য, আরও ভালো ভালো জায়গা এক্সপ্লোর করার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে আরও শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের আগামী ভিডিও বানানোর জন্য প্রচণ্ড সাহায্য করে। তাই আজকের ব্লগ এতটাই। দেখা হবে আবার অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।